জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নূর মোহাম্মদ স্যার, আপনি জি কি স্যার, এখন স্যার সুস্থ? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, এখন সুস্থ। যাক, ধন্যবাদ হ্যাঁ, সবাইকে। সবাই চলে আসছে। জি স্যার, সবাইকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মিজানুর রহমান, ভালো আছেন? শাহিন আলম, গ্যালাক্সি Z5। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার জি সালাম। স্যার, জি স্যার, ভালো শাহিন আছি। আলম। গ্যালাক্সি Z5। স্যার গ্যালাক্সি আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। রৌফ ওয়ালাইকুম বলছিলাম। সালাম। হ্যাঁ, রৌফ রৌফ সাহেব, স্যার, গ্যালাক্সি আমার Z5। তো আচ্ছা, নাম ঠিক আছে। লেখা হয় নাই। নামটা চেঞ্জ করে নিয়েন। শাহিন আলমের নাম ঠিক আছে, মিজানুর রহমান নাম ঠিক আছে, ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ স্যার ঠিক আছে। গ্যালাক্সি Z5 বোধহয় রৌফ সাহেবের, আর আরেকটা কি যেন 1GM3 কি যেন দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এনিওয়ে আপনারা ঠিক করে নেবেন এটা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আমার এই ঈদ পর মানে ফার্স্ট ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, আমি একটু গ্রামে আছি, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম বা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, বাট পরবর্তীতে আমাদের এই ক্লাস ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকে। যদি এখানে হয়তো ইন্টারনেটের কারণে অথবা অন্য কোনো প্রবলেমের কারণে হয়তো বা ক্লাসগুলো আমরা ভালো মতো শুনতে যদি নাও পাই বা দেখতে নাও পাই, পরবর্তীতে আমরা আমাদের এই লেকচার ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবো, ওখান থেকে দয়া করে একটু দেখে নেবেন সবাই। তো সবাইকে স্বাগতম বা ধন্যবাদ আমার ক্লাসে জয়েন করার জন্য। মোস্ট প্রবাবলি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখেন, আহ, আমার আমি স্ক্রিন একটা শেয়ার করছি, আমার স্ক্রিনটা দেখতে পান কিনা? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। জি ধন্যবাদ। হ্যাঁ, বাকি যারা আছেন তারাও একটু কাইন্ডলি রেসপন্স করবেন মাঝে মধ্যে জি আমি স্যার, যখন। দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের মূলত মিড টার্মের পার্টটা মোটামুটি হয়ে গেছে। যারা নতুন তাদের জন্য একটু মানে একটু ধরতে বা প্রথম অবস্থা বুঝে উঠতে একটু কষ্ট হবে, কারণ হলো যে আমরা মিড টার্মের আগে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ট্রোডাকশন বা প্রথম দিকের যে বিষয়গুলো এগুলো আমরা শেষ করছি। এখন সেকেন্ড পার্ট অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য আমরা কিছু টপিক বা কিছু বিষয় পড়বো। তো নতুন যারা আছেন ধৈর্য সহকারে আপনারা আমাদের সঙ্গে থাকেন। আহ, পরবর্তীতে যারা নতুন আছেন, পরবর্তীতে আমি আপনাদের রিকভারি ক্লাস নিয়ে ওইটা আপনাদের কাভার করে দেব। তো আমরা মূলত 7, 8 এবং 9 এই তিন ব্যাচের MBA প্রোগ্রাম স্টুডেন্ট আমরা আছি এখানে। 7, 8 এবং 9। তো লিডারশিপ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স এই সাবজেক্টটা 7, 8, 9 তিন ব্যাচেরই আছে। ম্যান পাওয়ার প্ল্যানিং অ্যান্ড পলিসি 7, 8, 9 তিন ব্যাচেরই আছে। তো বাকি তিনটা সাবজেক্ট আমার, যেমন বিজনেস কমিউনিকেশন শুধু 8 এবং 9 বেসের আছে। হ্যালো। স্যার 6 ব্যাচেরও আছি আমি। জি স্যার, হ্যাঁ 6 ব্যাচেরও আমি আচ্ছা, আছি। 6 বেস ঠিক আছে। বিজনেস কমিউনিকেশন 8 এবং 9 বেস, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন 8 এবং 9 বেস, ম্যানেজারিয়াল নেগোসিয়েশন 8 এবং 9 বেস। তো আহ, আমি যেটা দেখলাম, নতুন যারা তারা বোধহয় এখনো আমাদের প্ল্যাটফর্ম গুলোতে হ্যাবিচুয়েটেড হয়নি। নতুন এই বেসে প্রায় 9 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের নবম বেসের। তো 9 জন স্টুডেন্টের মধ্যে নতুন, আর 9 জনের মধ্যে পুরাতনের মধ্যে এখানে বোধহয় 2 জন আছেন এখানে। তো বাকি যারা তারা বোধহয় এখনো হ্যাবিচুয়েটেড হয়ে উঠে উঠে পারেনি, অথবা তারা আমাদের এই প্ল্যাটফর্ম সম্বন্ধে এতটা জ্ঞাত হতে পারেনি। তো যাই হোক, পরবর্তীতে তারাও আমাদের প্ল্যাটফর্মে আসেন। প্রমি জয়েন করতেছেন, শাহিন আলম আছেন, নাহিদ 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 আছেন, রূপ সাহেব আছেন। ওকে। আচ্ছা, তাহলে আমরা এর আগের অর্থাৎ মিড টার্মের আগে ম্যান পাওয়ার প্ল্যানিং এন্ড পলিসি এই সাবজেক্টটার। স্যার আসসালামু আলাইকুম। সালাম, প্রবীণ ভালো আছেন? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন? আছি প্রমি, আলহামদুলিল্লাহ। তো প্রমি, আমরা ওই ফাইনাল পার্টের জন্য আমরা এই ক্লাস স্টার্ট করছি ফাইনাল পরীক্ষার জন্য। তো যদি সরকার জি ইউনিভার্সিটি স্যার। খুলে দেয় সেক্ষেত্রে হয়তো জি স্যার। ফিজিক্যালি আপনাদের সাথে দেখা হবে বা ক্লাস হবে ইনশাল্লাহ, কিন্তু আপাতত বসে থেকে লাভ নাই। আমরা ফাইনাল পরীক্ষা বা আপনাদের সেশন জট মানে সেশনে জটে হুম, ফেলায় লাভ নাই। পাশাপাশি আপনাদের যাতে এক্সাক্ট টাইমে পরীক্ষাটা হয় এই জন্য আমাদের অনলাইনে অন্তত স্যার। একটু, হ্যাঁ, যতদূর সম্ভব হোক আমরা আগে নেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে প্রথম ক্লাসে যে এত সবাই জয়েন করার চেষ্টা করছেন এই জন্যই আরো একবার ধন্যবাদ। জি তো জি আমরা জি। আপাতত ক্লাসে মানে
কি বলে সাবজেক্টে ফিরে আসি। তো আমরা আজকে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যে ম্যান পাওয়ার প্ল্যানিং এন্ড পলিসি এই সাবজেক্টটা আমরা দেখব, এবং এই সাবজেক্টের এখানে লিখে দিচ্ছি দেখেন উইন্টার 2021 ফাইনাল, অর্থাৎ আমাদের ফাইনালের যেই মানে সেকেন্ড অংশটা সেটা আমরা এখান থেকে পড়বো। তো তো এই সাবজেক্টটা হলো ম্যান পাওয়ার প্ল্যানিং এন্ড পলিসি। মূলত এই সাবজেক্টটা হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানে এইচআর, হিউম্যান রিসোর্স বা এইচআর সাবজেক্টের একটা শাখা বলতে পারেন। তো ম্যান পাওয়ার মানে তো আমরা এর আগে বলছি যে আমরা হিউম্যান রিসোর্সকে ম্যান পাওয়ার বলি। তো এই ম্যান পাওয়ার প্ল্যানিং এন্ড পলিসিতে তো আমরা এই পলিসির বিষয়টা আমার কিছু ফাইল আছে, ফাইলগুলা আপনাদের যে যার অবস্থানে বা যে যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন সেই প্রতিষ্ঠানের যদিও নিজস্ব কিছু হ্যান্ডবুক বা হিউম্যান রিসোর্স ম্যানুয়াল বলা হয়, আমি রিপিট করতেছি, এইচআর হ্যান্ডবুক অথবা হিউম্যান রিসোর্স মানে কি বলে ব্লু বুক বলা হয়, হ্যান্ডবুক বলা হয়। তো এইটা প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেদে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা আলাদা হয়। তো এটা আপনার প্রতিষ্ঠান থেকে কালেক্ট করে নিতে পারেন, এবং বাংলাদেশ মানে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার ওখান থেকে একটা হিউম্যান রিসোর্স পলিসি মানে কিছু রুলস বা রেগুলেশন আছে, সেই রেগুলেশন গুলা আমার একটা পিডিএফ ফাইল আছে, ফাইলগুলা পরবর্তীতে এটা যদিও পড়াশোনার পার্টের বাইরে আপনাদের দরকার হতে পারে, এই জন্য আমি রেখে দিছি। তো এই পার্টটা আপনারা আপনাদের প্রয়োজন যা যা স্যার প্রয়োজন আমি বলছিলাম আপনার একটা আচ্ছা ফাইল ঠিক দেওয়ার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যার যার দরকার তারা এখান থেকে নিয়ে নেবেন ম্যান পাওয়ার প্ল্যানিং। 1 মিনিট, এখানে বোধহয় রাখছি আমি, দাঁড়ান দেখতেছি। ম্যান পাওয়ার প্ল্যানিং ইন বাংলাদেশ, এখানে 149 পেজের কিছু আছে, এখান থেকে দেখতে পারবেন। আর একটা হলো এই যে দেখেন মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট চ্যাপ্টার 12, এখানে 11 পেজের একটা আছে। এই পেজটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ। এখানে কিছু রুলস এবং রেগুলেশন আছে যেগুলা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, ফ্যাক্টরি বা কোম্পানিতে আমরা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। এনিওয়ে আমরা এখন আসি আমাদের মানে পড়ায় ফিরে আসি। ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, দেখেন আমরা ম্যান পাওয়ার প্ল্যানিং এন্ড পলিসির এই প্ল্যানিং পার্টটা আমরা একটু দেখব। পলিসি পার্টটা আসলে আমি পড়ানোর কিছু নাই, পলিসি কিছু রুলস এবং রেগুলেশন আছেন, যেমন ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে যায় কত পার্সেন্ট তাকে ওই প্রতিষ্ঠান দিতে বাধ্য থাকবে, পা কেটে গেলে কত পার্সেন্ট কেটে বাধ্য থাকবে, অথবা মারা গেলে কত পার্সেন্ট দিতে বাধ্য থাকবে, এরকম কিছু পলিসি আছে, বা কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে। তো এই পলিসিগুলো যদিও সরকার নির্ধারণ করে দিছে, তারপরেও এটা প্রতিষ্ঠান ভেদে, ফ্যাক্টরি ভেদে বা কোম্পানি ভেদে এটা ভ্যারি করে। এনিওয়ে আমরা ম্যান পাওয়ার প্ল্যানিং এই পার্টের আপনারা মিউট করে রাখেন যাতে আপনাদের মানে কথাগুলা, মিজানুর রহমান আপনি একটু মিউট করেন। ওকে ঠিক আছে, এখন ওকে আচ্ছা, দেখেন স্টাফিং দেখবো আমরা যে স্টাফিং কি। তো দেখেন লেখছে স্টাফিং রিফার্স টু দ্য কন্টিনিউয়াস প্রসেস অফ ফাইন্ডিং, সিলেক্টিং, ইভ্যালুয়েটিং এন্ড ডেভেলপিং এ ওয়ার্কিং রিলেশনশিপ উইথ কারেন্ট এন্ড ফিউচার এমপ্লয়। তো স্টাফিং হলো একটা প্রক্রিয়া বা প্রসেস, যে প্রসেসে কি করা হয় ফাইন্ডিং, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি কিছু স্কিলড লেবার বা কিছু ওয়ার্কার বা কিছু অফিসার খুঁজতেছেন, সেটা ফাইন্ডিং করা, তারপরে খুঁজে বের করে সিলেক্ট করা, তাদেরকে ইভ্যালুয়েট করা এন্ড ডেভেলপ করা। হ্যাঁ, এই পুরা সবগুলার কম্বিনেশন রূপই হলো স্টাফিং। তাহলে কি বুঝলাম যে স্টাফিং হলো একটা প্রসেস, যে প্রসেসে আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যে এমপ্লয়ি বা স্টাফ বা ওয়ার্কার বা লেবার বা অফিসার তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে সিলেক্ট করা, তাদেরকে ইভ্যালুয়েট করা এবং তাদেরকে ডেভেলপ করা। হ্যাঁ, এই প্রক্রিয়াটা হলো স্টাফিং। এখন কথা হলো যে যারা শুধুমাত্র নতুন যারা এমপ্লয়ি তাদেরকেই এই প্রসেসে না, যারা দেখেন লেখছেন কারেন্ট এন্ড ফিউচার এমপ্লয়ি, যারা ফিউচার এমপ্লয়ি আছে তাদেরকে তো আর ফাইন্ড করার কিছু নাই, খোঁজার কিছু নাই, সিলেক্ট করার কিছু নাই, ইভ্যালুয়েট করার কিছু আছে এবং ডেভেলপ করার কিছু আছে। তো এই প্রক্রিয়াটাই হলো স্টাফিং। ওকে, আমরা শুনতে পাচ্ছি না? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার শুনতেছি। স্যার শুনতেছি। ধন্যবাদ। হ্যাঁ, তাহলে বুঝলাম যে স্টাফিং এর একটা মানে সংজ্ঞা দিছে ওরা। দেখেন যে স্টাফিং ইজ দ্য প্রসেস
is the function of employee recruitment, selecting, screening and selection performed with an organization or business to fill the job opening. অর্থাৎ বলছে স্টাফিং হলো একটা প্রসেস, যে প্রসেসে কি হয়, যে এমপ্লয়ি রিক্রুটমেন্ট করা হয়, স্ক্রিনিং করা হয় এন্ড সিলেকশন করা হয়। তো এখন একটা কোশ্চেন, এটা আপনাদের বা একটা বিষয় আপনাদের জানা উচিত বা বোঝা দরকার, সেটা হলো যে এই যে রিক্রুটমেন্ট কথাটা লেখা আছে, দেখেন রিক্রুটমেন্ট, আর একটা হলো স্টাফিং। তো স্টাফিং হলো একটা বড় রূপ আর রিক্রুটমেন্ট হলো একটা ছোট। বলতে পারেন যে রিক্রুটমেন্ট ইজ দ্য পার্ট অফ স্টাফিং, স্টাফিং এর একটা পার্ট হলো রিক্রুটমেন্ট। তো রিক্রুটমেন্ট কথাটার সাথে মোটামুটি আমরা সবাই জড়িত। রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্টের সংজ্ঞা বা মানে আমরা পরে বুঝবো বা জানবো, আপাতত মাথায় রাখেন যে স্টাফিং আমরা পড়তেছি। তো স্টাফিং হলো অনেকগুলা বিষয়ের সমষ্টি। কি হলো? রিক্রুটমেন্ট, স্ক্রিনিং, তারপর সিলেকশন, তারপরে এই যে দেখেন ইভ্যালুয়েট, ডেভেলপ, সবগুলোর কম্বিনেশন রূপ হলো স্টাফিং। তো আপনারা স্টাফিং এর এখানে সংজ্ঞা দেখে নিন, পড়ে নিন। আচ্ছা, দেখছেন স্টাফিং ইজ অ্যান ইম্পর্টেন্ট ফাংশন অ্যাজ ইট ইনশিওর এফিশিয়েন্ট পারফরমেন্স অফ অল আদার ম্যানেজমেন্ট ফাংশন। বলছে স্টাফিংটা কেন ইম্পর্টেন্ট, কারণ হলো স্টাফিংটা যদি আপনি ভালো মতো না করতে পারেন, অন্যান্য যে আপনার ম্যানেজিয়াল ফাংশন থাকে একটা প্রতিষ্ঠানে, হোক সেটা আহ কি বলে আপনার কনজিউমার ফ্যাক্টরি, হোক সেটা গার্মেন্টস ফ্যাক্টরি, হোক সেটা একাডেমিক প্রতিষ্ঠান, যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক, যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট যে ফাংশন গুলা থাকে, ম্যানেজমেন্ট ফাংশনের ইফিসিয়েন্সি বলতে পারেন বা ম্যানেজমেন্ট ফাংশনের সাকসেসফুলটা ডিপেন্ড করে মোস্টলি স্টাফিংটা কত ভালো আপনার প্রতিষ্ঠানে হয়। স্টাফিংটা যদি ভালো আপনার প্রতিষ্ঠানে না হয়, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের যে ফাংশন এইটাও কিন্তু ল্যাকিং হয় বা ফুললি 100% আপনার ফাংশনটা কন্ডাক্ট হয় না। তো এই আর কি। ওকে, দেন আসেন নেচার অফ স্টাফিং ফাংশন। এই যে স্টাফিং আমরা বলতেছি বা স্টাফিং এর ফাংশন গুলা আমরা বললাম, তো এই স্টাফিং ফাংশন গুলা নেচার বা ধরন কিরকম বা প্রকৃতি কিরকম সেটা আমরা জানবো বা বুঝবো। তো দেখেন এখন কোশ্চেন হতে পারে স্যার স্টাফিং এর ফাংশন গুলা কি, সেটা তো আমরা বুঝলাম না। সেটা এই যে স্টাফিং এর ফাংশন গুলা, এই যে দেখেন রিক্রুট করা, স্ক্রিনিং করা, সিলেকশন করা, তারপরে ইভালুয়েট করা, ডেভেলপ করা, ট্রেনিং দেওয়া, তো এই সবগুলাই হলো স্টাফিং এর ফাংশন। আচ্ছা, তো নেচার অফ স্টাফিং ফাংশন দেখেন, এই যে এখন একজন হিউম্যান রিসোর্স এক্সপার্ট তিনি স্টাফিং এর একটা সংজ্ঞা দিয়েছে। স্টাফিং পার্টেইনস টু রিক্রুটমেন্ট, সিলেকশন, ডেভেলপমেন্ট এন্ড কম্পেনসেশন। কি কি জিনিস বলছে ওরা দেখি? রিক্রুটমেন্ট, সিলেকশন, ডেভেলপমেন্ট এন্ড কম্পেনসেশন অফ সাবসিডিজ। এই মূলত এই চারটা কম্বিনেশনে হলো স্টাফিং। রিক্রুটমেন্ট করা এটা স্টাফিং এর একটা পার্ট, তার মধ্যে সিলেকশন করা এটা একটা পার্ট, তাদেরকে ডেভেলপ করা, ডেভেলপ করবেন কিভাবে? ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে ডেভেলপ করা যায়, ওয়ার্কশপের মাধ্যমে ডেভেলপ করা যায়, বা অন্য কোনো মোটিভেশনাল স্পিচ দ্বারা তাদেরকে ডেভেলপ করা যায়। এনিওয়ে, তারপরে কম্পেনসেশন মানে হলো বলতে পারেন স্যালারি, বলতে পারেন রিমুনারেশন, বলতে পারেন বেনিফিট। অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার এমপ্লয়ির কাছ থেকে কাজ করে নেওয়ার মাধ্যমে বা কাজ করে নেওয়ার এগেইনস্টে ওই এমপ্লয়িকে যদি স্যালারি দেয়, স্যালারিটাকে বলতেছি আমরা কম্পেনসেশন। ওই এমপ্লয়িটাকে যদি বাড়ি গাড়ি ইউজ করতে দেয়, সেটা এক ধরনের কম্পেনসেশন। ওই এমপ্লয়িটাকে যদি কি বলে আপনার রিওয়ার্ড দেয়, সেটা এক ধরনের কম্পেনসেশন। তো কম্পেনসেশন হলো মানে যেটা বললাম সেটাই। তাহলে কি বিষয়? চারটা বিষয়ের সমষ্টি হলো স্টাফিং। এখন বলছে যে আমরা স্টাফিং এর নেচার দেখবো বা বুঝবো। নেচারটা হলো যে প্রকৃতি কেমন বা এটার আওতাটা কেমন। নেচার অফ স্টাফিং ফাংশন, আসেন নেচারটা দেখি আমরা। নেচারের প্রথমটা বলছে স্টাফিং ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যানেজিয়াল ফাংশন। অবশ্যই। তো একটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বডি বা ম্যানেজিয়াল বডিতে বা ম্যানেজমেন্ট যে কাজগুলা করে থাকে বা যে অ্যাক্টিভিটিস গুলা করে থাকে, সেই অ্যাক্টিভিটিস এর মানে মানে প্রধান একটা অ্যাক্টিভিটিস হলো স্টাফিং। মানে স্টাফিংটাও কিন্তু ম্যানেজমেন্ট করে থাকে একটা প্রতিষ্ঠানে। তো স্টাফিং ফাংশনটা আসলে এই জন্যই ইম্পর্টেন্ট, বা স্টাফিং ফাংশনটা যদি আমি আগে বলছি যে স্টাফিং ফাংশনটা যদি একটা ম্যানেজমেন্ট ভালোভাবে করতে না পারে, পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিয়াল অন্যান্য কাজও খারাপ হবে। কেন? স্টাফিং এর মাধ্যমে যদি আপনি এক্সপার্ট লোক
বা এক্সপার্ট এমপ্লয়ি আপনার প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারেন এবং তাদেরকে ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার আনুষঙ্গিক যে তাদের দ্বারা যে কাজগুলা করে নেবে সেই কাজগুলাও কি হবে, ইফেক্টিভ হবে এবং সাকসেসফুলি আপনি কন্ডাক্ট বা কমপ্লিট করতে পারবেন। তো এই বিষয়টা বলছে যে স্টাফিং ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যানেজারাল ফাংশন। তারপর আসেন, স্টাফিং ইজ এ পারভেসিভ অ্যাক্টিভিটি. A staffing function is carried out by all manager and in all types of concern where business activity are carried out. বলছে যে স্টাফিং মানে এটা সবগুলো অ্যাক্টিভিটিস এর একটা মূল। কেন বলছে যে এটা স্টাফিং ফাংশনটা ক্যারিড আউট মানে পরিচালিত হয় বাই অল ম্যানেজার এন্ড অল টাইপস অফ কনসার্ন, অর্থাৎ ম্যানেজারের দ্বারা এবং অর্থাৎ যারা নিয়োগ দেয় তারাও স্টাফিং এর মানে কি বলে মানে নিয়োগকর্তা, বাট স্টাফিং এর মাধ্যমে যাদেরকে আপনি নিচ্ছেন তারাও কিন্তু আপনার ম্যানেজমেন্ট প্রক্রিয়াতে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট প্রক্রিয়াতে তারা ঢুকে যাচ্ছে। যদি মনে করেন যে আপনার প্রতিষ্ঠানটা গার্মেন্টস ফ্যাক্টরি, তো গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি যাদের নিয়োগ দিবেন তাদেরকে নিয়ে তো আপনি বসে রাখবেন না, তাদেরকে আপনার প্রতিষ্ঠানে গ্রোথ করার জন্য, আপনার প্রতিষ্ঠানের কাজে লাগানোর জন্য বা আপনার প্রতিষ্ঠানের উন্নতির জন্য তাদেরকে কিন্তু ইউজ করবেন। কিন্তু আপনার স্টাফিং ফাংশনটা যেহেতু তাদেরকে সিলেকশনের, তাদেরকে ডেভেলপমেন্টের বড় একটা অংশ, তো এই জন্য বলছে যে স্টাফিং ইজ এ পারমিসিভ অ্যাক্টিভিটি। এখানে সব অ্যাক্টিভিটির মূল বা প্রধান বিষয়। তারপর আসেন, স্টাফিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। অবশ্যই স্টাফিং এজ এ কন্টিনিউয়াস প্রসেস। স্টাফিং মানে কিন্তু আমি বলছি যে একটা বিষয় না, স্টাফিং মানে এমপ্লয়ি নিয়োগ দেওয়া থেকে শুরু করে এমপ্লয়িকে সিলেকশন করা, এমপ্লয়িকে প্লেসমেন্ট করা, এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়া, এমপ্লয়িকে ডেভেলপমেন্ট করার পর আবার কিন্তু তাদেরকে ডেভেলপ করতে হবে। যারা পুরাতন আছে তাদেরকে টাইম শেষ হলে তারা যখন ওই পদগুলা ফাঁকা হবে তখন আপনারা নতুন করে আবার নিয়োগ দিবেন। তো এই জন্য বলছে স্টাফিং বিষয়টা এটা একটা চলমান প্রক্রিয়া। তো এটা যদি আপনি দেখলেন যে ট্রেনিং দিলেন একবার বছরে আর দিচ্ছেন না, তাহলে কিন্তু এটা হবে না, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা আপনাকে চালাতেই হবে। দেন দ্য বেসিস অফ স্টাফিং ফাংশন ইজ এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অর পার্সোনেল। বলছে যে স্টাফিং ফাংশনটা এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অর পার্সোনেল। তো এই স্টাফিং ফাংশনের বেসিস বা মূল বিষয় কি সেটা বলছে ওরা, যে ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অফ পার্সোনেল মানেও কিন্তু আমরা বলছি যে পার্সোনেল মানেও কিন্তু হিউম্যান রিসোর্স, পার্সোনেল মানেও কিন্তু ওয়ার্কার, পার্সোনেল মানেও কিন্তু লেবার। তো ওরা বলছে যে স্টাফিং এর মূল বিষয়বস্তু হলো ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অফ পার্সোনেল, অর্থাৎ এই পার্সনকে অর্থাৎ এমপ্লয়কে কতটা ইফিসিয়েন্টলি আপনি ম্যানেজ করতে পারতেছেন। আমি রিপিট করি, যারা হিউম্যান রিসোর্স আছে আপনার প্রতিষ্ঠানে বা লেবার আছে বা ওয়ার্কার আছে বা স্টাফ আছে, তাদের কতটা ইফিসিয়েন্টলি আপনি ম্যানেজ করতে পারতেছেন। তো ম্যানেজ করা মানে কি? ম্যানেজ করা মানে তাদেরকে দিয়ে কাজ করে নেওয়া। আমি রিপিট করতেছি, তাদেরকে দিয়ে কাজ করে নেওয়া, অর্থাৎ তাদেরকে ইউজ করে আপনার প্রতিষ্ঠানের অবজেক্টিভস ফুলফিল করা। কিন্তু তাদেরকে শুধুমাত্র অবজেক্টিভস ফুলফিল করবেন কিভাবে, মানে কতটা এফিসিয়েন্টলি করতে পারবেন, এটা ডিপেন্ড করবে আপনি কতটা স্টাফিং ভালোভাবে করতে পারতেছেন। কারণ তাদেরকে নিয়োগ দিয়ে রাখছেন, আপনি তাদেরকে ভালো রিমিউনারেশন দিচ্ছেন না, তাদেরকে রিওয়ার্ড দিচ্ছেন না, তাদেরকে রিল্যাক্স দিচ্ছেন না, তাদেরকে ছুটি দিচ্ছেন না, তাদেরকে কি বলে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনি তাদেরকে ইফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারবেন না। তো তাদেরকে ইফিসিয়েন্টলি ম্যানেজ করতে গেলে আপনি কি করতে হবে, আপনার স্টাফিং ফাংশনটা ভালোভাবে করতে হবে। তারপর আসেন, স্টাফিং হেল্পস ইন প্লেসিং রাইট ম্যান এট দ্য রাইট জব। বলছে যে আপনার প্রতিষ্ঠানে নতুন লোক দরকার, তো সেক্ষেত্রে আপনি রাইট পারসনকে খুঁজে বের করতে হলে আপনাকে স্টাফিংটা ভালোভাবে করতে হবে। দেখা হলো যে রাইট পারসনকে খুঁজে বের করলেন বাট রাইট জবে দিলেন না তাকে, তাহলে আপনার জবটা যদি প্রোডাকশন ডিপার্টমেন্টের দরকার হয়, ধরে নিলাম প্রোডাকশন ডিপার্টমেন্টে 5 জন লোক দরকার, বাট আপনি এমন লোক খুঁজে বের করলেন যারা প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য না বা প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য ফিট না, তো এটা আসলে আপনার প্রতিষ্ঠানের জন্য হ্যাম্পার হবে। তো এই জন্য বলছে স্টাফিংটা আপনাকে কি করবে, হেল্প করবে। কিভাবে হেল্প করবে? আপনাকে রাইট পারসন, রাইট পিপল, রাইট হিউম্যান রিসোর্সকে খুঁজে বের করা এবং রাইট জবের জন্য এই স্টাফিংটা আপনাকে হেল্প করবে। দেন স্টাফিং ইজ পারফর্মড বাই অল ম্যানেজার। বলছে এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে স্টাফিং ইজ পারফর্মড বাই অল ম্যানেজার। স্টাফিং বিষয়টা হলো যে শুধুমাত্র একটা ম্যানেজার দায়িত্ব যা আছে সেই শুধুমাত্র করবে এরকম না, ওই প্রতিষ্ঠানে যারা অল ম্যানেজার বলতে এরকম যে ধরে নিলাম মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য একজন ম্যানেজার আছে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের জন্য একজন ম্যানেজার আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য একজন ম্যানেজার আছে, পার্সোনাল রিলেশন ডিপার্টমেন্টের জন্য একজন ম্যানেজার আছে,
হ্যাঁ, তারপরে হয়তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য একজন ম্যানেজার আছে। এই প্রত্যেকটা ম্যানেজারের কিন্তু এই স্টাফিং অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হবে। কেন? কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আপনার কি হয়, মানে এমপ্লয়ি কিন্তু ট্রেনিং দেওয়া দরকার। প্রত্যেকটা ডিপার্টমেন্টে নতুন এমপ্লয়ি নিয়োগ দেওয়া দরকার, মানে নিয়োগ দেওয়া প্রয়োজন পড়ে। তো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের ম্যানেজারই বলছে যে স্টাফিং ইজ পারফর্ম বাই অল ম্যানেজার। শুধুমাত্র হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ম্যানেজার যে স্টাফিং অ্যাক্টিভিটি পালন করলেই মানে স্টাফিং কাজটা হয়ে গেল এরকম না। ওকে, দেন টপিক 3। আচ্ছা, টপিক 3 তাহলে আমরা পরে পড়ি। আমরা 1 এবং 2 দুইটা পড়ে ফেললাম। 3 নাম্বার টপিক স্টাফিং প্রসেস। আচ্ছা, এতক্ষণ যে আমরা স্টাফিং বলতেছিলাম, স্টাফিংটার প্রসেস কি, মানে প্রক্রিয়া কি, কি প্রক্রিয়াতে স্টাফিং আপনার প্রতিষ্ঠানে স্টাফিংটা করতে পারবে। তো প্রক্রিয়া কিছু আছে বা কিছু ধাপ আছে, কিছু স্টেপ আছে। তো স্টেপ গুলো এখানে বোধহয় 8টা আছে, 8টা স্টেপ। তাহলে আমি একটু আলোচনা করে দিই। প্রথমে হলো ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট। আপনারা কি শুনতেছেন আমাকে? জি স্যার। মাহমুদ স্যার শুনতেছি স্যার। জি স্যার। ধন্যবাদ। মাহমুদা জি ম্যাডাম স্যার। জয়েন করছেন। ওকে, স্যার শুনতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মাহমুদা ম্যাডাম শুনতেছেন সবাই? ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ওকে, জি আমরা স্যার। স্টাফিং এর প্রসেস বলতেছিলাম, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে স্টাফিং হবে, সেই স্টাফিংটা করার জন্য কিছু স্টেপ বা প্রসেস আছে। ফার্স্ট প্রসেস ইজ ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট, অর্থাৎ ফার্স্ট ইউ হ্যাভ টু, মানে আপনি যদি ধরে নিলাম আপনি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ম্যানেজার বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ইনচার্জ বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের দায়িত্বে আপনি আছেন বা অফিসার হিসেবে আছেন। এক্ষেত্রে আপনার প্রথম কাজ হলো যে আপনার প্রতিষ্ঠানের, মানে আপনার ডিপার্টমেন্টে বলিনি, আপনার প্রতিষ্ঠানের কোন ডিপার্টমেন্টের কতজন লোক দরকার এই এই সালে না হোক নেক্সট সালে। তো এই সালে যদি, মানে এই মাসে, মানে এই বছরে যদি দরকার হয় সেটাও আপনাকে ফাইন্ড আউট করতে হবে। দেন আপনি চিন্তা করেন না এই বছর আমার আর কোনো মানে স্টাফ দরকার নাই, কোনো লেবার দরকার নাই, কোনো ওয়ার্কার দরকার নাই, আমাদের নেক্সট 2022 সালে দরকার। সেটাও আপনাকে আগে কি করতে হবে, রিকোয়ারমেন্ট অর্থাৎ ফাইন্ড আউট করতে হবে যে হ্যাঁ আমাদের 2022 সালে 10 জন লোক দরকার। 10 জনের মধ্যে 5 জন হলো প্রোডাকশন ডিপার্টমেন্টে এবং 5 জন মার্কেটিং ডিপার্টমেন্টে। এই 10 জন লোক আমার নেক্সট বছরের দরকার। এটা আপনি ফার্স্ট কি করলেন, ম্যান পাওয়ার রিকোয়ারমেন্টটা আপনি বের করে ফেললেন। তারপর আসেন রিক্রুটমেন্ট। এই যে আসেন, এতক্ষণ আমরা রিক্রুটমেন্ট বিষয়টা আলোচনা করতে যাচ্ছিলাম যে রিক্রুটমেন্ট বিষয়টা কি। রিক্রুটমেন্ট আগেই বলছি যে রিক্রুটমেন্ট হলো স্টাফিং প্রসেসের একটা অংশ বলতে পারেন। যে রিক্রুটমেন্ট হলো জাস্ট জাস্ট আপনার ওই যে নিয়োগ বিজ্ঞপ্তির মতো জিনিসটা, যে আপনার জবের জন্য এতজন লোক দরকার, এরকম একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটাকে আমরা আসলে রিক্রুটমেন্ট বলতেছি। আসেন এখানে কি বলছে দেখি আরা, যে ওয়ান্স দ্য রিক্রুটমেন্ট আর নোটিস। এই যে দেখেন রিক্রুটমেন্টটা আপনার নোটিশ দেওয়ার পর দ্য কনসার্ন ইনভাইটস এন্ড solicits applicants according to the invitation made to the described candidate। বলছে যে রিক্রুটমেন্ট আপনি দিলেন, একটা নোটিশ দিলেন যে আমার হয়তো জুলাই মাসে 10 জন লোক দরকার, এই রিকোয়ারমেন্ট আছে, এই কোয়ালিফিকেশন থাকতে হবে, এই এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এত স্যালারি প্রদান করা হবে। তো সেই রিক্রুটমেন্ট দেখে কি করবে, যারা ইন্ডিভিজুয়াল অর্থাৎ যারা এই অ্যাপ্লিকেন্ট আছে তারা কি করবে, আপনাকে আপনার মেইল করবে অথবা আপনাকে হার্ড কপি পাঠিয়ে দিবে আপনার অ্যাড্রেস বরাবর। তো এই প্রক্রিয়াটাকে আসলে রিক্রুটমেন্ট প্রক্রিয়া বলা হয়। তো আমরা মনে হয় যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া এবং স্টাফিং প্রক্রিয়া মোটামুটি বুঝে ফেলছি। ইয়া প্রমি শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার আমি শুনতেছি। প্রমির বলেন তো তাহলে রিক্রুটমেন্ট আর স্টাফিং দুটা যে সহজে একটু 2 লাইনে বলেন তো, মানে আসলে পার্থক্যটা স্টাফিং এন্ড রিক্রুটমেন্ট। স্টাফিং আর রিক্রুটমেন্ট হচ্ছে মানে স্টাফিং এর ডিটেল ব্যাপারটাই হচ্ছে রিক্রুটমেন্ট। না না না, ভুল বলছেন, ঠিক উল্টা বলছেন আপনি। রিক্রুটমেন্ট হলো স্টাফিং এর একটা পার্ট, স্টাফিং হলো বড় বিষয়, ডিটেলস বিষয়টা হলো স্টাফিং। ডিটেলস বা বড় বিষয়টাই হলো স্টাফিং। ও স্যার আমি উল্টা বলছি, হ্যাঁ, সরি। জাস্ট উল্টা বলছেন। হ্যাঁ, এখন বলেন, হ্যাঁ রিক্রুটমেন্ট জিনিসটা কি, তাহলে স্টাফিং জিনিসটা জি কি স্যার। বলেন। স্যার রিক্রুটমেন্টটা হচ্ছে মানে আমি যে স্টাফ গুলো নিয়োগ দিব, জি জি, তো হ্যাঁ। মানে এটা যে ডিটেল ব্যাপারটা যে একটা নিয়োগ দেওয়া যে আমার অমুক মাসে আমার হচ্ছে এতজন স্টাফ লাগবে, হুম হুম হুম, কি কি কোয়ালিফিকেশন থাকবে রাইট এবং স্যালারি কত হবে, রাইট। আম, মানে কিভাবে যে আমি নিয়োগটা দিব
এই জিনিসটা হচ্ছে একটা রিড নোটিশ দিব। আকারে দেওয়া, নোটিশ বলতে পত্রিকায় দিতে পারেন, তারপরে আপনি পত্রিকায় মাধ্যমে জি দিতে জি স্যার, পারেন, একটা নোটিশ দেওয়া আর কি, নিয়োগ বিজ্ঞপ্তি বলতে সার্কুলার পারেন। যেটা হয় আর হ্যাঁ কি হ্যাঁ, সার্কুলার, সার্কুলার। রাইট 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 রাইট, ঠিক আছে। আর জি স্টাফিং হলো স্যার। যে অনেকগুলা বিষয়, আপনি নিয়োগ দেওয়া থেকে শুরু করে তাদের ট্রেনিং দেওয়া, তাদেরকে ডেভেলপমেন্ট করা, তাদেরকে স্যালারি দেওয়া, অনেক বিষয় আছে। তার মধ্যে দুইটা বিষয় আমরা জি স্যার, অলরেডি পড়ে ফেললাম। ব্যাপারটা। ধন্যবাদ প্রমি, থ্যাংক ইউ। তাহলে আমরা দুটা স্টেপ করলাম। প্রথমে হলো যে কতজন দরকার সেটা ঠিক করলেন, তারপরে সেই অনুযায়ী আপনি বিজ্ঞপ্তি দিলেন পত্রিকায়, তারপরে আসেন সিলেকশন। তারপরে কি হলো, আপনাকে দেখা গেল যে 10 জন নেবেন আর অ্যাপ্লাই করছে যে হয়তো 5,000 নিবেন, 10 জন অ্যাপ্লাই করছে 5,000, তারপরে কি করবেন, সিলেকশন প্রক্রিয়াতে আসেন। এখন আপনাকে কি করতে, আপনি তো নিবেন 10 জন, তো এই 5,000 এর মধ্যে থেকে আপনাকে স্ক্রিনিং করতে হবে, বেছে নিতে হবে যে না আসলে এই 5,000 অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আমি 200 জনকে আপনি বেছে নিলেন যে এই 200 জন সুইটেবল ক্যান্ডিডেট। অনেকে দেখা গেলো যে আপনি যে রিকোয়ারমেন্ট দিচ্ছেন, যে ডিগ্রি চাইছেন, যে কোয়ালিফিকেশন চাইছেন, যে এক্সপিরিয়েন্স চাইছেন, সেই অনুযায়ী ম্যাচ করেনি, সেক্ষেত্রে দেখা গেলো যে ম্যাচ করছে এবং আপনি মানে আপনার সবচেয়ে পছন্দ 200 জন আপনি এখানে কি করবেন, বেছে নেবেন, সেটাকে বলা হয় স্ক্রিনিং। এই প্রক্রিয়াটিকে বলতেছি আমরা সিলেকশন। ওকে, সিলেকশন বুঝে ফেলছি আমরা। তারপরে আসেন ওরিয়েন্টেশন এন্ড প্লেসমেন্ট। এখন স্ক্রিনিং হওয়ার পরে কি বলছে দেখেন, দ্য অ্যাপয়েন্টেড, আচ্ছা সিলেকশনে আরেকটা বিষয় আছে। তো আপনি কি করলেন, স্ক্রিনিং করলে 200 জন বেছে নিলেন, এই 200 জনের মধ্যে থেকে আপনি কি করবেন, 200 জনকে হয়তো ভাইবা নিতে পারেন, রিটেন নিতে পারেন, অথবা ডেমো নিতে পারেন। হ্যাঁ, নিয়ে আপনি কি করলেন, ওই যে 15 জনকে সিলেক্ট করলেন, নিবেন হয়তো 10 জন, আপনি 15 জনকে সিলেক্ট করলেন। তো এটা হলো অ্যাকচুয়ালি সিলেকশন প্রসেস। তারপর আসেন ওরিয়েন্টেশন এন্ড প্লেসমেন্ট। আপনি 15 জনকে সিলেক্ট করলেন, বাট নিবেন কিন্তু 10 জন। এই 10 জন, প্রথম 10 জনকে আপনি কি করবেন, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিলেন, তারা আসলো এবং তাদেরকে ওরিয়েন্টেশন করলেন। ওরিয়েন্টেশন বিষয়টা হলো যে আপনি আসার পর ক্যান্ডিডেট যারা আপনি 10 জন সিলেক্ট করে নিলেন, সেই ক্যান্ডিডেটকে আপনি আপনার প্রতিষ্ঠান, আপনার কাজ সম্বন্ধে এবং আপনার ডিপার্টমেন্ট সম্বন্ধে একটা ধারণা দিবেন, সেটাকে বলতেছে ওরিয়েন্টেশন। আর প্লেসমেন্ট হলো যে এই 10 জন কিন্তু একটা ডিপার্টমেন্টের জন্য নেন না, 10 জনের মধ্যে 5 জনকে নিছেন আপনি প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য, আর 5 জনকে নিছেন আপনি মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য। এই 5 জনকে আপনি দিলেন প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর বাকি 5 জনকে দিলেন আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে। এই প্রক্রিয়াটাকে বলতেছি আমরা প্লেসমেন্ট। তাহলে ওরিয়েন্টেশন বুঝলাম, প্লেসমেন্টটা বুঝলাম। তারপর আসেন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। ওকে, নতুন যারা জয়েন করলো, করার পরপরই কাজে তো অনেক কাজ বুঝবে না তারা, অথবা বুঝলেও ভালো মতো পারফর্ম করতে পারবে না, এই জন্য তাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে, যাতে তাদেরকে ইউজ করে ইউ ক্যান গেট ইউর 100% মানে আউটপুট ফ্রম দেম। And for this reason, you have to arrange a training or workshop or any types of development program to develop themselves, to utilize their efficiency, that will help to improve or to increase your organizational output. হ্যাঁ, তো এটা বিষয় হলো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। দেন আসেন রিমুনারেশন। রিমুনারেশন হলো যে তাদেরকে নিয়োগ দিলেন, তাদেরকে আপনি ট্রেনিং দিলেন, তারপরে তাদেরকে কাজে লাগালেন, হ্যাঁ, তাদেরকে রিমুনারেশন দিতে হবে। রিমুনারেশন হলো যেটা বললাম আমি, যে স্যালারি বলতে পারেন, স্যালারি অ্যাকচুয়ালি রিমিনারেশন। আরেকটা জিনিস আপনাদের দেখা দিই, এই যে কম্পেনসেশন দেখতে পাচ্ছেন, কম্পেনসেশন, কম্পেনসেশন এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন আপনারা। জি স্যার। আচ্ছা, কম্পেনসেশন বিষয়টা আমি এর আগে ব্যাখ্যা করছিলাম যে কম্পেনসেশন হলো তাদেরকে কাজ করে নিয়ে সেটাকে কাজের বিনিময়ে যেটা দিচ্ছেন, তো কাজের বিনিময়ে আপনি রিমিনারেশন দিতে পারেন। তো ইট ইজ এ কাইন্ড অফ কম্পেনসেশন। এই যে দেখেন, এটা এক ধরনের কম্পেনসেশন। কম্পেনসেশনের বাংলা হলো ক্ষতিপূরণ। তো এখন কোশ্চেন হতে পারে যে স্যার কি ক্ষতি আর কি ক্ষতিপূরণ? ক্ষতি হলো যে এমপ্লয়িরা যে আপনাকে আপনার প্রতিষ্ঠানে তাদের শ্রম দিচ্ছে, তাদের সময় দিচ্ছে, তাদের মেধা দিচ্ছে, এটা হলো তাদের ক্ষতি। মেধার ক্ষতি হচ্ছে, সময়ের ক্ষতি হচ্ছে, শ্রমের ক্ষতি হচ্ছে, বা ফিজিক্যাল এনার্জি ক্ষতি হচ্ছে। তো তাদের যে ক্ষতি পুষিয়ে দেওয়া, এটা হলো, ওই জন্যই বলতেছি আমরা ক্ষতিপূরণ। তো ক্ষতিপূরণ কিভাবে দিবেন? রিমুনারেশন, তাদেরকে স্যালারি দেওয়ার মাধ্যমে। রিমুনারেশন হলো এখানে বলা হচ্ছে যে অনারিয়াম বলতে পারেন, রিমুনারেশন বলতে পারেন, স্যালারি বলতে পারেন। ওকে, তো এটা দিতে হবে। তারপরে আসেন পারফরমেন্স ইভ্যালুয়েশন। এখন 1 বছর কাজ করলো, তো একজন আপনি দেখা হলো যে আপনি
জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকছে, তাকে সিনিয়র ইঞ্জিনিয়ারে আপনি ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছেন। দেখুন 5 জনকে তো একসঙ্গে আপনি সিনিয়র ইঞ্জিনিয়ার ইমপ্রুভমেন্ট দিতে পারেন না। সেক্ষেত্রে কি হবে, এই 5 জনের মধ্যে কে বেশি ভালো পারফর্ম করেছে গত 1 বছর বা গত 2 বছর, বাই অ্যানালাইজিং দেয়ার পারফরমেন্স ইউ উইল সিলেক্ট ওয়ান অফ দেম, একজনকে সিলেক্ট করবেন টু মেক হিম প্রমোটেড অ্যাজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার, এন্ড ফর দিস রিজন ইউ হ্যাভ টু পারফরমেন্স ইভালুয়েট। এই জন্য আপনাকে পারফরমেন্স ইভালুয়েট করতে হবে। এছাড়াও পারফরমেন্স ইভালুয়েট করা হয় এই জন্য যে আপনার প্রতিষ্ঠানে কে কতটা কন্ট্রিবিউট করতেছে, যার কন্ট্রিবিউট বেশি তাকে বছর শেষে হয়তো একটা রিওয়ার্ড দেওয়া হয়, তাকে বলতে তাদেরকে যারা ভালো অবদান রাখে একটা প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য। তো এটাকে বলা হচ্ছে পারফরমেন্স ইভ্যালুয়েশন। তারপর আসেন প্রমোশন এন্ড ট্রান্সফার। এই যে যেটা বললাম যে তাদেরকে অনেক সময় সিনিয়রিটির ভিত্তিতে অর্থাৎ বয়সের ভিত্তিতে অনেক সময় প্রমোশন দেওয়া হয়, অনেক সময় পারফরমেন্সের ভিত্তিতে প্রমোশন দেওয়া হয়, অনেক সময় ইয়ার অফ ওয়ার্ক মানে ইয়ার অফ ওয়ার্ক স্পান মানে কাজের টাইমের ভিত্তিতে অনেক সময় তাদেরকে প্রমোশন দেওয়া হয়। এই অনেক সময় ট্রান্সফারও করা হয়। ট্রান্সফার হতে ধরুন একটা ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়, এই বিষয়টা ইন্টারনাল ট্রান্সফার হতে পারে, আউটার ট্রান্সফার হতে পারে। তো ওকে, তো দিস ইজ দ্য 8 স্টেপ অফ স্টাফিং। তো স্টাফিং এর প্রসেস এটা খুবই ইম্পর্টেন্ট বা বিষয় বা জানার বিষয়, যেটা আমাদের যে যে প্রতিষ্ঠানে আছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেই জবে থাকেন, বাট এই বিষয়গুলো জানা দরকার আমাদের, যে আসলে কিভাবে একটা প্রক্রিয়া প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত হয়। তো আসেন, তাহলে আমরা বুঝলাম যে স্টাফিং প্রসেস, স্টাফিং পড়লাম যে স্টাফিং কি, তারপর স্টাফিং এর কি কি কাজ হয় সেটা পড়ছি। তারপরে আসেন পড়ছি যে স্টাফিং এর নেচার গুলা কি, হ্যাঁ সেটা পড়ছি। তারপরে বললাম স্টাফিং এর প্রসেস গুলা কি বা স্টাফিং এর স্টেপ গুলা কি। তাহলে এই 3টা কোশ্চেন আমরা মোটামুটি আজকে পড়লাম। তারপরে আমরা টপিক পড়বো টাইপস অফ রিক্রুটমেন্ট, এটা পড়বো রিক্রুটমেন্ট কি কি ধরনের হয়। হ্যাঁ ওই যে রিক্রুটমেন্ট বলতে এই যে দেখেন 2 নাম্বারে রিক্রুটমেন্ট লেখা আছে, হ্যাঁ কি কি ভাবে রিক্রুটমেন্ট হয়। তারপরে পড়বো এমপ্লয়ি সিলেকশন প্রসেস, কিভাবে সিলেক্ট করবেন, সিলেকশন প্রসেস দেখেন এখানে 3 নাম্বারে আছে, এই যে দেখেন সিলেকশন। ওকে, তারপরে এই ফাইলটা আমি আজকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। আর এই ফাইলটা আমাদের ফাইনালের জন্য যথেষ্ট, এর বাইরে থেকে আমরা পড়বো না। যদি আপনারা অতিরিক্ত পড়তে চান বা জানতে চান, সেক্ষেত্রে আপনারা বইয়ের হেল্প নিতে পারেন বা নেটের হেল্প নিতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পার্সোনালি। আমি চেষ্টা করবো আপনাদের সাপোর্টিং এলিমেন্ট এবং শীট দেওয়া, যাতে কিনা আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন। আর যদি কোনো বা আমার এই লেকচারে বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা ভিডিও গুলা তো ইউটিউবে থাকবে, এখান থেকে দেখে নেবেন, অথবা আপনারা পার্সোনালি আমি যখন ফ্রি থাকবো আমি তখন আমার সঙ্গে যোগাযোগ করেও আপনারা আমাদের যে বিষয়গুলো হয়তো আপনারা বোঝেন নাই বা বুঝতে সমস্যা হয়েছে সেই বিষয়গুলো আমার কাছ থেকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন। আর যদি 2-1 জনের কিছু বলা থাকে বলে ফেলেন, আমাদের 4 মিনিট সময় আছে। হ্যালো, বলার নাই স্যার। কিছু বলার নাই মাহমুদা ম্যাডাম? দেখেন না সবাই চুপ করে আছে স্যার। না থ্যাংক ইউ, আপনি যে রেসপন্স করছেন এই জন্য ধন্যবাদ। স্যার হ্যাঁ রূপ সাহেব বলেন। হ্যালো হ্যাঁ রূপ সাহেব বলেন, স্যার। বলেন রূপ সাহেব বলেন, দ্রুত বলেন, শুনতে পাচ্ছি। ভাবতে ভাবতেই স্যার সময় স্যার ওই অ্যাডমিন রুলস এর ফাইলটা স্যার যদি রেডি থাকে স্যার আচ্ছা আমার ঠিক আছে, মেইলে এটা একটু স্যার পার্সোনালি দিয়ে আমার দিন। সাথে যোগাযোগ করবেন, পার্সোনালি কথা বলে, এখন না, আপনি ক্লাস পিরিয়ড শেষে কথা বলে আমার সাথে। স্যার অ্যাডমিন রুলস এর যে একটা ফাইল চাইছিলাম স্যার, আচ্ছা নোট, আচ্ছা ঠিক আছে, আমার সাথে ওইটা স্যার পার্সোনালি একটু কথা বলবেন। মেইলে দেওয়ার জন্য বলছিলাম স্যার। ঠিক আছে রৌফ সাহেব, আপনি আমাকে পার্সোনালি একটু নক করে দিন। স্যার আমাদের, হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন। স্যার আমাদের কি, আমরা কি ওই আমাদের হল কি খোলা আছে স্যার? আমরা কি ওখানে যাইতে পারবো? আমাদের হল মানে ওই যে ইউনিভার্সিটি খোলা আছে, বিভিন্ন ইউনিভার্সিটি খোলা আছে, ক্যাম্পাস খোলা আছে, যাইতে পারবেন। আর সরকার জি, স্যার। বোধহয় 13-14 তারিখে ভার্সিটিও খুলে দেয় কিনা দেখেন। ওকে স্যার। স্যার ওই যে আমাদের গতবার তো কাগজপত্র বা আমাদের ওই যে বিভিন্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে, টিউশন বুঝতে ফির পারছি। কাগজপত্র গুলো তো আমরা নিয়ে নিই স্যার। আচ্ছা ঠিক আছে, মিজানুর রহমান বলছিলেন, ঠিক আছে আপনার ইউনিভার্সিটি খোলা ওকে আছে, স্যার, তারপরে ধন্যবাদ। আমাকে একটু ফোন দিয়ে যাবেন। ফোন দিয়ে গেলে আমি হয়তো আগে ফোন দিয়ে কথা বলে নিতে পারবো, সেই অনুযায়ী আপনারা গিয়ে আপনাদের যে কাজগুলো আসে সেগুলো কাজগুলো আপনারা সেগুলো কাজ সারাতে পারবেন। আচ্ছা আরেকটা যেটা কথা এক মিনিটে শেষ করি।
সেটা হলো যে আপনাদের নিয়ে একটা ওয়েব নিয়ে, অর্থাৎ আপনাদের একটা সেমিনার করতে চাচ্ছিলাম, আপনারা সবাই অংশগ্রহণ করবেন সেই সেমিনারে। আপনাদের এখন যে যে প্রতিষ্ঠানে থাকেন, যে যে জবই করেন, আইটি স্কিলটা এত দরকারি হয়ে পড়ছে বর্তমান প্রেক্ষাপটে। ডিজিটাল স্কিল অর্থাৎ কমিউনিকেশন করা, কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে জি স্যার। আপনারা এই বিষয়গুলো আসলে আমরা এমবিএ স্টুডেন্ট হিসেবে, এবং আমিও অনেক কিছু শিখতেছি, লার্নিং স্টেজে আছি। তো আমরা চাচ্ছিলাম যে আমরা একটা ওয়ার্কশপ জাতীয় বা একটা ট্রেনিং সেশনের মতো বা একটা ডিসকাশন সেশনের মধ্যে করব, হয়তো নেক্সট উইক বা 8-10 দিনের মধ্যে। তো আমার মনে হয় যে সবাই সেক্ষেত্রে অংশগ্রহণ করলে আমাদের পার্সোনাল স্কিল, অর্থাৎ পার্সোনাল ডিজিটাল কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে। তো সবাই ভালো থাকবেন, এই বিষয়ে পরবর্তীতে জানানো হবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা কি একদিনের জন্য? এটা হ্যাঁ ওকে একদিনের জন্য। আর আসসালামু আলাইকুম। আপনারা যদি মনে করেন যে না একদিনের জন্য আমাদের কমপ্লিট হলো না, কোনো কারণে কিছু বিষয় জানার বাদ থাকলো, সেক্ষেত্রে আমরা সিরিজ করতে পারবো, 2 দিনের বা 3 দিনের জন্য শেষ করলাম। তাতে কি হলো যে আমরা এই বিষয়টা আমাদের জবের ক্ষেত্রে প্রয়োজন, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। তো এই আর কি, যাই হোক এটা মানে জি এক্সট্রা। স্যার আমাদের হুম। তো ঠিক আছে, এই বিষয়ে আপনাদের জানানো হবে, সমস্যা নাই। আমার মনে হয় যে সেটা আমাদের সবার জন্যই উপকারী হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি সবাই স্যার। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জি স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।